সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, আজকের ক্লাসে আমরা এই হাওয়ার্ড অ্যান্ডারসনের বইয়ের 14.2 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে মিডের পর থেকে 11.8, 14.1 এবং 14.2 এর এক্সাম্পল 3 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এক্সাম্পল 3 পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা পড়াচ্ছিলাম ডাবল ইন্টিগ্রেশন ওভার নন রেক্টেঙ্গুলার রিজন, 14.2 চ্যাপ্টার। আর ডাবল ইন্টিগ্রেশনের মিনিং হচ্ছে কোনো একটা সলিড থ্রি ডাইমেনশনাল সলিড বাউন্ডেড বডির ভলিউম বের করা, অথবা কোনো একটা তলে এক্স ওয়াই তলে কোনো একটা থ্রি ডাইমেনশনাল সলিড বডির যদি কোনো প্রজেকশন পড়ে সেই প্রজেকশনের উপর তার ভলিউম বের করা, অথবা যদি থ্রি ডাইমেনশনাল সলিড না হয় শুধু টু ডাইমেনশনাল কোনো তল পাওয়া যায় বা প্লেন পাওয়া যায় বা সারফেস পাওয়া যায় তার এরিয়ার মানটা বের করা। এক্সাম্পল 3 এর আগে ক্লাসে আলোচনা করা হয়েছিল। আজকে ক্লাসে আমরা এর পরের যে ম্যাথ সেটা শুরু করব। সবাই একটু এক্সাম্পল 4টা দেখো। এক্সাম্পল 4 একটু রিডিং করো কোশ্চেনটা। এক্সাম্পল 4, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই ম্যাথটা বুঝতে পারলে মোটামুটি অনেকগুলো কনসেপ্ট সহজ হয়ে যাবে। দেখো এক্সাম্পল 4 এখানে বলা হয়েছে এই ইন্টিগ্রেশনটা এভালুয়েট করতে হবে। তার মানে আমাদের ফাংশন দেওয়া আছে জেড। জেড এর মানটা কত দেওয়া আছে? জেড সমান সমান জেড সমান সমান 2x মাইনাস ওয়াই স্কোয়ার। আর ডি এ একটা রিজন দেওয়া আছে, সেই রিজনটা কি দেওয়া আছে সেটা দেখতে হবে। এই ধরনের ম্যাথে গ্রাফ না করতে পারলে ম্যাথ আসলে কঠিন হয়ে যাবে তোমার জন্য। ম্যাথ সলভ করা ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান, এটি স্টেট লাইন। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু থ্রি। এই ম্যাথ সলভ করার আগে তোমাকে দেখতে হবে যে আমরা এই তিনটা যে রিজন পাচ্ছি, তিনটা তিনটা লাইনের গ্রাফ দেখতে কেমন, এবং তাদের বাউন্ডেড পোর্শনটা আমরা প্রথমে বের করে নিব। তাদের বাউন্ডেড পোর্শনটা বের করার পর আমরা আসলে এর ফাংশনের যে লিমিট দরকার হবে, এক্স এর লিমিট এবং ওয়াই এর লিমিট, সেই এক্স এর লিমিট এবং ওয়াই লিমিট বের করতে পারবো। আগে প্রথমে গ্রাফগুলোকে দেখাচ্ছি। দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ওয়ান। আমরা যদি এই স্ট্রেট লাইনটা ড্র করার চেষ্টা করি, এক্স এর মান যদি জিরো বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো? ওয়ান সাইড। আচ্ছা, এই একটা পয়েন্ট পাবো। এক্স এর মান জিরো বসালে ওয়াই এর মান হচ্ছে ওয়ান। আচ্ছা, এখন যদি ওয়াই এর মান জিরো বসে এক্স এর মান কত পাবো? মাইনাস ওয়ান সাইড, শুধু ওয়ান। ওয়াই এর মান জিরো এক্স এর মান পাবো ওয়ান। তার মানে এই এই পয়েন্ট দিয়ে পাস করবে। তার মানে এটা হচ্ছে 1,0 পয়েন্ট। এখন এই এই একটা স্ট্রেট লাইন যদি এই দুটা পয়েন্ট দিয়ে পাস করে তাহলে সে লাইন দেখতে হচ্ছে এরকম। এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স
প্লাস 1। আচ্ছা, এখন দেখো যদি আমি y ইকুয়াল টু এক্স প্লাস 1 এই স্টেট লাইনটা ড্র করার চেষ্টা করি, তাহলে x এর মান হচ্ছে 0 বসালে y এর মান সে 1ই পাচ্ছি, আর y এর মান 0 বসালে x এর মান পাচ্ছি -1। তার মানে -1, 0 পয়েন্ট দিয়ে পাস করবে লাইনটা। তাহলে এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু এক্স প্লাস 1। তারপর দেখো এরপর যদি আমরা y ইকুয়াল টু 3 স্টেট লাইন ড্র করি, তো y ইকুয়াল টু 3 স্টেট লাইনটা হচ্ছে এটা, এই লাইনটা হচ্ছে y ইকুয়াল টু 3 স্টেট লাইন। দেখো এদের দিয়ে কমন যে পোর্শন পাওয়া গেছে, এই যে বাউন্ডেড এর ট্রায়াঙ্গেল, দেখো এই ট্রায়াঙ্গেলের হচ্ছে এই বাউন্ডেড রিজন, এই তিনটা ফাংশন দিয়ে বাউন্ড হওয়া যে পোর্শন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাউন্ড করা পোর্শনটা হচ্ছে দেখতে অনেকটা এই ট্রায়াঙ্গেলের মতো। তোমাকে কোশ্চেন বলা হয়েছে যে এটা ফাংশন, এই ফাংশনের ভলিউম বের করো। ভলিউম বের করা মানে ইন্টিগ্রেশন বের করা, সে একই মিনিং। তার মানে তোমাকে ডাবল ইন্টিগ্রেশন করতে হবে। ডাবল ইন্টিগ্রেশন ফাংশনটা হচ্ছে 2x মাইনাস y স্কোয়ার, আর এখানে তোমাকে বসাতে হবে x এর লিমিট এবং y এর লিমিট, dx dy। আচ্ছা, এখন আমাকে একটু বলো, এক্স এর লিমিট আর ওয়াই এর লিমিট যদি বসাতে পারি এবং ইন্টিগ্রেশন সলভ করতে পারি তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এক্স এর লিমিট দুইটা হবে, একটা লেফট সাইডে একটা রাইট সাইডে, আর ওয়াই এর লিমিট হবে দুইটা, এটা আপার পোর্শন আর লোয়ার পোর্শন। আচ্ছা, এই ম্যাথে এখানে দেখো বাম পাশে কোনটা আছে, বাম পাশে এই লাইনটা আছে, ডান পাশে কোন লাইনটা আছে, এই লাইনটা আছে। আর এখান থেকে যদি তুমি ওয়াই এর লিমিট চিন্তা করো, এভাবে ওয়াই ইকুয়াল টু এই পয়েন্টটা, তারপরে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 লাইন। এখন ওয়াই লিমিট তাহলে 1 থেকে যদি 3 নেই, ওয়াই লিমিট এই 1 থেকে 3 পর্যন্ত নেই, আর এক্স এর লিমিট বাম সাইডে এটা আছে, ডান সাইডে এটা আছে। তা বামে এক্স দরকার, কিন্তু বামে তো এখানে এক্স এর মান দেওয়া নাই, ওয়াই এর মান দেওয়া আছে। তা লেফট সাইড দিয়ে এক্স এক্স কে যদি আমরা খুঁজে নেই, তো এক্স সমান সমান কি হবে, 1 মাইনাস ওয়াই। সিমিলার রাইট সাইডে যদি আমরা এক্স বের করি, এক্স সমান সমান কি হবে, ওয়াই মাইনাস 1। তাহলে এখন বলো তো, এই যে ফাংশনটা এখানে আমি যদি জেড যে ফাংশন ছিল 2x মাইনাস ওয়াই স্কোয়ার, 2x মাইনাস ওয়াই স্কোয়ার, যদি এখানে এক্স এর লিমিট বসাই, ডিএক্স, এক্স এর আপার লিমিট কি হবে, ডান পাশেরটা, ডান পাশের পোর্শনটা ওয়াই মাইনাস 1। এক্স এর লোয়ার লিমিট কি হবে, লেফট সাইডেরটা 1 1 মাইনাস minus y. ওয়াই। আর এখন যদি ওয়াই এর লিমিট বসাই, ওয়াই এর লিমিটটা হচ্ছে লোয়ার এবং আপার, লোয়ার পোর্শন হচ্ছে 1 আর আপার হচ্ছে 3। তো দেখো এইটা হচ্ছে তাহলে আমাদের ইন্টিগ্রেশনের যে মান বের করলাম, এই যে ইন্টিগ্রেশনের আনসার, আপার লিমিট লোয়ার লিমিট। তারপর তুমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা একবার, করার পর যা পাওয়া যাবে সেখানে এক্স এর জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসে ক্যালকুলেশন করবা, তারপর ওয়াই এর সাপেক্ষে আবার করবা। সবাই ম্যাথটা শুরু থেকে শেষ পর্যন্ত 2 থেকে 2.5 মিনিট দেখো, তারপর আবার আমি কোশ্চেন আনসার দিচ্ছি। স্যার ওয়াই এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে স্যার ওয়াই স্কোয়ারটা কি হবে?
কি কোশ্চেন? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে স্যার ওয়াই স্কয়ারটা কি হবে? কি 0 হয়ে যাবে? জি হবে কেন? ও y তো y কনস্ট্যান্ট, x হবে y x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে y স্কয়ার কনস্ট্যান্ট 1 কে ইন্টিগ্রেশন করলে y স্কয়ার x হবে। আচ্ছা। স্যার লোয়ার লিমিটটা y ইকুয়ালস টু 1 কেমনে পেলাম? ও স্যার বুঝেছি। হ্যাঁ, কার কোনো কোশ্চেন থাকলে বলো। এই ম্যাথে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে এই ম্যাথটাও আমরা ডিফারেন্ট নিয়মে সলভ করব। আচ্ছা, এটা থেকেও সহজ।
না, এটা থেকে সহজ না, সেটা আমাদের সেখানে আমাদের জিনিস চিন্তা করতে হবে। যদি এরকম পরিস্থিতি আসে যে তোমাকে বলা হচ্ছে এই ম্যাথে সলভ করবা, কিন্তু প্রথমে এক্স না, প্রথমে ডিওয়াই থাকবে, দুটো পোর্শন ভাগ করে করবা। তো দেখো এখানে হচ্ছে এ একটা স্ট্রেট লাইন, এ একটা স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন। এখানে যদি ফার্স্ট পোর্শন নাও, মানে এই পোর্শনটাকে 1 হিসেবে চিন্তা করো, ফার্স্ট পোর্শন এই ট্রায়াঙ্গেলটাকে, আর এই ট্রায়াঙ্গেলটা যদি সেকেন্ড পোর্শন কনসিডার করো, তাহলে ফার্স্ট পোর্শনের ইন্টিগ্রেশন যদি আগে সলভ করো, তাহলে ফার্স্ট পোর্শনের ইন্টিগ্রেশন সলভ করলে এখানে তোমার লিমিট লাগবে হচ্ছে 4টা। তা এই পয়েন্টটা লাগবে, এটা হচ্ছে দ্য লেফট লিমিট, মানে এই লাইন বের করতে চাইলে এই যে লাইন, এই লাইনটা লাগবে। আর এদিকে যদি চিন্তা করো, এই লাইনটা লাগবে। আর এখানে আপার লিমিট হচ্ছে এইটা, লোয়ার লিমিট হচ্ছে এইটা। তা বলো তো এই পয়েন্টটা কিভাবে বের করতে পারি? এই পয়েন্টটা ওয়াই এর মান তো 3, এই লাইনে যদি এক্স ওয়াই এর মান 3 বসাই, এই লাইনটা কি ছিল? ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 1। ওয়াই এর মান 3 বসালে এক্স এর মান কত আসবে বলো তো? -2। তারপরে এই পয়েন্টটা হচ্ছে -2,3। তো ফার্স্ট পোর্শন যদি চিন্তা করি, ফার্স্ট পোর্শনের লিমিট, ফার্স্ট পোর্শনের আমরা জেড কে ইন্টিগ্রেশন করতেছি, যদি আমরা ওয়াই এর লিমিট চিন্তা করি তাহলে ডিওয়াই কে আগে রাখি, তাহলে ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে এই ফাংশনটা, যেটা ছিল এক্স মাইনাস এক্স প্লাস 1, আর ওয়াই এর আপার লিমিট হচ্ছে 3। আচ্ছা, এক্স এর লিমিট যদি আমরা এখানে বসাই ডিএক্স, তাহলে এক্স এর আপার লেফট সাইডের লিমিট কত? -2। আর রাইট সাইডে কত? রাইট সাইডে হচ্ছে 3। এটা গেল ফার্স্ট পোর্শনের ইন্টিগ্রেশন। তারপর যদি সেকেন্ড পোর্শনের ইন্টিগ্রেশনটা নাও, তার মানে এটার সাথে যোগ করতে হবে সেকেন্ড পোর্শনের ইন্টিগ্রেশন। সেকেন্ড পোর্শনের ইন্টিগ্রেশন করার জন্য ঠিক একইভাবে জেড জেড সমান সমান কি ছিল? জেড সমান সমান 2x মাইনাস ওয়াই স্কোয়ার, জেড সমান সমান 2x মাইনাস ওয়াই। স্যার ডিওয়াই আর ডিএক্স আগে পরে হলে কি প্রবলেম? যেমন আমি ডিএক্স আগে দিলাম, ডিএক্স এর আগে করলাম, অথবা না, ডিওয়াই আগে দিলাম। দুইভাবে শিখাচ্ছি, কিন্তু তোমার সবসময় লিমিটকে মনে রাখতে হবে, শেষে থাকবে কনস্ট্যান্ট লিমিট, মানে এখানে লিমিট কনস্ট্যান্ট থাকবে সবার শেষে ইন্টিগ্রেশন। ওকে, আর ভেরিয়েবল লিমিট থাকবে হচ্ছে আগে, মানে আগে করতে হবে তার কাজটা। আমরা আগে করছি এক্স এর সাপেক্ষে, এখন আমরা এটা ওয়াই সাপেক্ষে যদি করি, এক্স এর সাপেক্ষে প্রথম করা হয়েছে, জি স্যার। যদি ওয়াই এর সাপেক্ষে করা হয় তাহলে কি সে দেখাচ্ছি। পরীক্ষার সময় তোমাদের প্রশ্ন ভাগ করে করতে হবে কোন কোন ম্যাথে। আচ্ছা, আপনার অডিওতে একটু প্রবলেম হইতেছে। আমার অডিওতে না, তোমার অডিওতে প্রবলেম হচ্ছে। ওকে, তুমি মিউট হ্যালো। করে দেখো, ঠিক হয়ে যাবে। এখন কোনো শব্দ নাই, তুমি মিউট করো জি স্যার, নিজেকে, তুমি জি নিজেকে স্যার, জি মিউট স্যার। করো। আচ্ছা দেখো, এখন এখানে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে ডিওয়াই আপার লিমিট হচ্ছে 3, আর লোয়ার লিমিট হচ্ছে ওয়াই এর মান। আমাদের ওয়াই এর মান দরকার, ওয়াই এর মান কত ছিল লোয়ার লিমিট? এখানে এক্স প্লাস 1, এটা হচ্ছে এক্স প্লাস 1, যে ওয়াই এর মানটা নিলাম। ওয়াই কিন্তু -1 না যাবে না, আমরা শুধু এই পোর্শনটা নিচ্ছি। সিমিলারলি যদি ডিএক্স নেওয়া হয়, একইভাবে আমাদের এখানে 0 থেকে এই পয়েন্ট যদি বের করো, এই পয়েন্টটা হচ্ছে সম্ভবত 3 বসালে হচ্ছে কত পাচ্ছি? 4 পাচ্ছি। 4,2 4,3।
যে এই লাইনটা, তার মানে এটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। আর উপরে প্রথম যে লিমিটটা দিচ্ছে ওটা ভুল হইছে না? 0 থেকে 4 না, মনে হয় ওয়াই এর মান 3, তো ওয়াই এর মান 3 পাশে 2 আসবে, এখানে 2 আসবে, তাহলে 2 যদি আসে তাহলে এখানে 0 থেকে 2 হবে। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার ফার্স্ট পোর্শনটা ভুল হইছে না, -2 থেকে 0 পর্যন্ত না? হ্যাঁ, -2 থেকে 0 পর্যন্ত হবে ফার্স্ট পোর্শনটা। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম দেখো এদিকে, আমাদের প্রথমে দেখতে হবে যে -2, মানে এই কর্নার, মানে এইটা হচ্ছে এক্স এর লিমিট, -2 থেকে 0 পর্যন্ত হচ্ছে এক্স এর লিমিট। এই একটা লিমিট, এই একটা লিমিট, সবসময় বাউন্ডারি 4টা বাউন্ডারি লাগবে। আবার হচ্ছে y = 3, আপার বাউন্ডারি এইটা এই পোর্শনের জন্য। লোয়ার বাউন্ডারি এইটা, এটার জন্য ওয়াই এর মান কত দেওয়া ছিল, এখানে ওয়াই এর মান দেওয়া ছিল -x + 1, তার মানে এখানে লিমিট হচ্ছে, এটা হচ্ছে -x + 1, ওয়াই এর লিমিট, এটা হচ্ছে ওয়াই লিমিট 3, ওয়াই এর লোয়ার লিমিট, আপার লিমিট, সিমিলারলি এক্স এর লিমিট। তখন এই সম্পূর্ণ পোর্শনটা বাউন্ড হবে। এই ইন্টিগ্রেশন করলে এই এরিয়া এবং এর উপর জেড যদি থাকে তাহলে আমরা একটা ফাংশন পাবো, ফাংশন নিয়ে একসাথে ভলিউম পাবো। সিমিলারলি এখানে যদি 0, আবার 0 থেকে নেই, মনে করি এটা এটা এক্স এর মান 0, আর ডান পাশে এই লিমিট হচ্ছে এক্স এর মান 2, তো এই পোর্শনের ভিতরে আপার ফাংশন হচ্ছে y = 3, আর লোয়ার ফাংশন কি, এই স্টেট লাইন, এই স্টেট লাইন কি দেওয়া আছে কোর্স এখানে, x + 1, x + 1। তার মানে এই পোর্শন এবং এই পোর্শনকে যদি আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের এই ধরনের দুইটা পোর্শন আসবে, যাকে অ্যাড করলে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা সরাসরি আনসার পেয়ে যাব। আমরা ফার্স্ট এইভাবে করলাম, সেকেন্ডও এই একই প্রসেসে করলাম, একই আনসার আসবে, কিন্তু এর লিমিটটা ডিওয়াইটা আগে। এখন তুমি কোশ্চেন করতে পারো যে তাহলে একবারে আমরা নিলাম না কেন, অনেকে এরকম কোশ্চেন করতে পারো যে এই তো আমাদের ফাংশনটা ছিল, তাহলে এক কাজ করলেই তো হইতো, এখানে এক্স এর মান -2, এক্স এর মান +2, তাহলে এক্স এর লিমিট -2 থেকে +2, কিন্তু সমস্যা হচ্ছে এক্স এর লিমিট -2 থেকে +2 যদি একবারে নেই, তো উপরে আপার ফাংশন হচ্ছে y = 3, লোয়ার পোর্শন দুইটা, এখানে একটা ফাংশন, এখানে একটা ফাংশন। এই জন্য আমাদের এই সেগমেন্টে একটা ফাংশন যেহেতু 4টা লিমিট দরকার, এই জন্য এক্স এর লিমিটকে ভাগ করে নেওয়া হয়েছে, -2 থেকে 0 পর্যন্ত একটা লিমিট নেওয়া হয়েছে, যেই যেই যেইখানে এই এই অংশটুকুতে আপার ফাংশন হচ্ছে y3, লোয়ার ফাংশন একটা, মানে 4টা দিয়ে লেফট রাইট আপার লোয়ার 4টা দিয়ে এই পোর্শনকে বাউন্ড করা হচ্ছে, এই বাউন্ডারির মধ্যে আমাদের ইন্টিগ্রেশন করা হচ্ছে। সিমিলারলি আবার যখন 0 থেকে 2 নিচ্ছি, তখন এখানে আপার ফাংশন একটা, লোয়ার ফাংশন আর একটা, এই কারণে এই পোর্শনটা ইন্টিগ্রেশন বের করতেছে। একবারে আমাদের দুইটা সেগমেন্ট, পোর্শন 1 আর এটা হচ্ছে পোর্শন 2, মানে দুইটা পোর্শনকে আলাদা ইন্টিগ্রেশন করতে হচ্ছে, একসাথে করতে পারতেছি না। কিন্তু আবার যখন ম্যাথ এরকম ছিল, ওয়াই সাপেক্ষে যখন করলাম, তখন আবার একবারে করা করা সম্ভব হয়েছে। ওয়াই এর মান লোয়ার লিমিট 1, 1 থেকে 3, এর মাঝে লেফট সাইডে একটা ফাংশন, রাইট সাইডে একটা ফাংশন, তার মানে সম্পূর্ণ অংশটা বাউন্ড হচ্ছে। এই জন্য ওয়াই এর ক্ষেত্রে এই কাজটা ইজিলি করতে পারছিলাম। তোমাদের পরীক্ষার সময় কোশ্চেন আসলে তখন দেখবা যে যদি কিছু মেনশন করা না থাকে যে কার সাপেক্ষে করবা প্রথমে, তাহলে তোমার উপর ফ্রিডম থাকবে, তুমি যে কোনো ভাবে করতে পারো আগে পরে। আর আগে পরে যে কোনো ভাবে করার সময় তুমি সহজ টেকনিকটা দেখবা দেখবা, কিন্তু পরীক্ষার সময় যদি এরকম একটা ম্যাথ আসে, যে ম্যাথটা অবশ্যই তোমাকে পোর্শন দুইটা সেগমেন্ট ভাগ করে নিয়ে সলভ করতে হবে, তাহলে তোমাকে সেভাবেই সলভ করতে হবে, একবার করতে পারবে না। সবসময় খেয়াল রাখবে দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে এক্স এর দিকে দিকে দুইটা লিমিট, ওয়াই এর দিকে দুইটা লিমিট, এই 4টা লিমিট দিয়ে একটা নির্দিষ্ট অংশ বাউন্ড হবে। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা এই ম্যাথে।
স্যার যখন দুইটা ভাগ করে করতে হবে তখন কোয়েশ্চেনে কি বলা থাকবে, মানে বুঝবো কেমনে যে দুইটা ভাগ করে করতে হবে? কোশ্চেনটা ওভাবেই তৈরি করা হবে যাতে তুমি ভাগ করতে বাধ্য থাকো। কোশ্চেনটা এইভাবে করা হবে যাতে তুমি ম্যাথ করতে গেলে ভাগ না করলে করতে পারবা না। কিছু কিছু যদি তোমাকে করতে হলে ওই ম্যাথ সলভ করতে পারতে হলে ভাগ করে করতেই হবে, এরকম হতে পারে কোশ্চেন থাকবে। ইয়েস স্যার। আচ্ছা, আজকে 3 নাম্বার ক্লাস মিডের পর আমি একটা সিটি পরীক্ষা নিব। কবে দিবা সিটি পরীক্ষা? স্যার নেক্সট উইক। আচ্ছা, আমাদের এখন সিটি পরীক্ষা আমরা আরো 3টা নিব, যেহেতু বেশি সংখ্যা নিব এই জন্য অল্প অল্প সময় ইন্টারভালে পরীক্ষা নিতে হবে। স্যার Next নেক্সট উইক স্যাটারডে। না না, এত আগে না, কারণ আরেকটু সময় দিতে হবে। কারণ হচ্ছে নেক্সট উইকে আমাদের কোনো মেকআপ ক্লাস আছে তোমার সাথে? জি স্যার, মন্ডেতে ক্লাস আছে। তাহলে মানডেতে পরীক্ষাটা দিই। স্যার এটা সানডের মেকআপ স্যার। ও সানডে। আচ্ছা, তাহলে মানডেতে নেওয়া যাচ্ছে না, তো এরপরে ক্লাস, তার মানে 1 সপ্তাহ পরে। ওকে স্যার। সিলেবাসটা তাহলে কি? সিলেবাসটা হচ্ছে 11.8 11.8 14.1 14.2 14.5 14.6। স্যার দেরিতে সিটি নিলে পরে সিলেবাসটা মনে হয় একটু বেশি হয়ে যায়। না, দেরিতে নিব না, এটাই সিলেবাস থাকবে। আজকে আমার 14.2 14.5 অনেক শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে 14.6 পড়াবো হয়তো বা, তাহলে মোটামুটি এইটুকুর উপর পরীক্ষাটা হবে। তারপরে মনে হইতেছে সিলেবাসটা একটু বেশি। স্যার নেক্সট ইয়ার স্যার 14.6 করাইলে তো স্যার ওইটাই আবার পরীক্ষা হবে। একই কনসেপ্টের ম্যাথ, 14.5 এর সাথে 14.6 সেম কনসেপ্টের ম্যাথ। ওকে স্যার, তাহলে স্যার সমস্যা নেই। ট্রিপল ইন্টিগ্রেশন। আর নেক্সট সানডে ক্লাস, স্যাটারডে ক্লাস নেওয়ার পর অনেকদিন সময় পাওয়া যাবে। যদি কারো সমস্যা থাকে ওই সময় সে দেখা করতে পারবে, মানে ওই সময় সে কোনো প্রবলেম সলভ করতে পারবে। তার মানে একটা ক্লাস মাঝখানে রাখতেছি, আগে পরীক্ষা অ্যানাউন্সমেন্ট আজকে দিচ্ছি 1 সপ্তাহ আগে, তারপরে পরীক্ষাটা নিয়ে নিবো আর কি। নেক্সট ক্লাসে আবার এই সিলেবাসটা এবং ডেটটা আবার তোমাদের সাথে কনফার্ম করব। সবাই একটু এক্সাম্পল 5টা রিডিং পড়ো। সবাই এক্সাম্পল 5 রিডিং পড়ছো কোশ্চেনটা? আচ্ছা দেখো, আমি কোশ্চেনটা যদি তোমাদেরকে একটু ডিটেল বলি তাহলে কোশ্চেনের এক্সাম্পল 5 বলা হয়েছে ইউজ এ ডাবল ইন্টিগ্রাল। তোমাকে ডাবল ইন্টিগ্রেশন সলভ করতে বলা হয়েছে, ডাবল ইউজ করতে বলা হয়েছে টু ফাইন্ড দ্য ভলিউম, মানে ভলিউম বের করতে বলা হয়েছে। আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশনের ভলিউম বের করার ফর্মুলা কি ছিল? v ইকুয়াল টু স্যার লিমিট ইনটু আর জেড জেড ডিএ। ভি। আচ্ছা, তাহলে এখন
ডাবল ইন্টিগ্রেশনের জন্য আমার কি দরকার হবে, আমার এখানে আর এর লিমিট, আর এর জন্য একটা আর এর রিজন থাকবে। জেড এর মান কত দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে হচ্ছে জেড সমান সমান 4 4 মাইনাস 4x 2y। মাইনাস 2y। জেড এর মানটা বসাই দিই এখানে, 4 মাইনাস 4x মাইনাস 2y। তাহলে এখন আমার দরকার হচ্ছে এই ম্যাথ সলভ করার জন্য ডিএ মানে হচ্ছে এক্স এর লিমিট এবং ওয়াই এর লিমিট। এখন কোশ্চেন বলা হয়েছে যে এই যে প্লেনটা জেড, জেড সমান সমান 4 মাইনাস 4x মাইনাস 2y। এখন বলা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা ইকুয়েশন, যেটা হচ্ছে একটা প্লেনের ইকুয়েশন। এই প্লেনটা যখন এক্স ওয়াই তলের সাথে এবং কোঅর্ডিনেট এক্সিস মানে হচ্ছে জেড এক্স ওয়াই, এই প্লেনটা এই কোঅর্ডিনেট প্লেনের সাথে এই যে এই পোর্শনটা একটা পিরামিড টাইপের একটা অংশ পাওয়া যাবে। সেই পিরামিড টাইপের অংশ ঠিক পিরামিডের মতো না, ওই টাইপের আর কি, 3 কোণা অনেকটা প্রিজমের মতো। সেই যে পোর্শনটা পাওয়া যাবে, সেই পোর্শনটার মধ্যে এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট এবং জেড কোঅর্ডিনেট এবং এই পোর্শনটা একসাথে একটা 3 ডাইমেনশনাল সলিড তৈরি করবে। আর সেই 3 ডাইমেনশনাল সলিড যে তৈরি করবে, সেই 3 ডাইমেনশনাল সলিডের ভলিউম বের করতে বলা হয়েছে। তাহলে তোমার লাগবে হচ্ছে এক্স ওয়াই তলের একটা পোর্শন, মানে আর এক্স ওয়াই তলের সেই পোর্শনের এরিয়া এবং তার সাথে জেড কে মাল্টিপ্লাই করতে হবে। কারণ এক্স ওয়াই এর পোর্শন যদি বের করতে চাই, তাহলে এক্স ওয়াই তলে জেড এর মান কত একটু বলতে পারবা? 0 স্যার। আমি যদি এখানে এক্স ওয়াই তল বের করতে চাই, এক্স ওয়াই তলে এই যেটা ইকুয়েশন বের করতে চাই, তাহলে জেড এর মান 0 যদি বসাই, 4 মাইনাস 4x মাইনাস 2y। আচ্ছা, তোমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব একটা, আরেকটা অ্যাসাইনমেন্ট? দেন স্যার। আচ্ছা, এক কাজ করো, এই 14.1 থেকে 14.6 পর্যন্ত যেই ম্যাথগুলা কোর্স আউটলাইনে দেওয়া আছে সলভ করার জন্য, সেই ম্যাথগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে নাও। আচ্ছা, আমি বরঞ্চ এই অ্যাসাইনমেন্ট গুলো আমি বরঞ্চ লিখে দিব না, অ্যাসাইনমেন্টকে সাবমিট করবো, আমার মনে হয় তাহলে ভালো হবে। সময় দিব, এই 10-12 দিন সময় দিব সলভ করার জন্য, সাবমিট করার জন্য। আর অ্যাসাইনমেন্ট যখন 10-12 দিন সময় দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 10-12 দিনের মধ্যে ঠিক 12 নাম্বার দিনে গিয়ে সাবমিট করবো না। 12 নাম্বার দিয়ে সাবমিট করে সাবমিট হয় নাই, এখন সাবমিট হয় নাই এই ধরনের জিনিস আসলে পরবর্তীতে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কনসিডার করবো না। কারণ যেহেতু 12 দিন সময় দিচ্ছি, 12 দিন সময় দিচ্ছি, দরখাস্ত শেষ করে দাও। 12 দিন সময় দেওয়া হচ্ছে, 12 দিন সময় দেওয়ার পর যদি কোনো স্টুডেন্ট সময় মতো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে না পারে, আসলে তার জন্য আর কিছু করার নাই। অ্যাসাইনমেন্ট সে সাবমিট করার পর দেখে নাই, তারপরে 10 দিন পর সে বললো, চিন্তা করলো যে অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কিনা আমি বুঝতে পারি নাই, আসলে এইসব ক্ষেত্রে কিছু করার নেই আমার। এই কারণে তাকে আর এক্সটেনশন করা যাবে না। যেহেতু 12 দিন সময় দিয়েছি, তুমি 12 দিন সময়ের মধ্যে করবা না, তুমি আগে করবা। এরপর অ্যাসাইনমেন্ট আমি 10 দিন সময় দিব, 12 দিন সময় দিব, এবং তুমি 12 দিন সময় আস্তে আস্তে করো, কোনো সমস্যা নাই, কিন্তু সময় মতো অ্যাসাইনমেন্ট আমার সাবমিট করলেই হবে। এখন স্যার আগে শেষ মুহূর্তে সাবমিট করবো না, সাবমিট করে দেখবো তুমি যেভাবে পরীক্ষা দাও অ্যাসাইনমেন্ট সেভাবেই হবে। অ্যাসাইনমেন্ট সাবমিট হবে, সাবমিট হওয়ার পর তোমার কাছে মেইল যাবে যে তোমার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে, তারপর তুমি একদম শিওর হয়ে যাবা অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কিনা। তুমি দেখো নাই বা আপলোড হয়নি, এই ধরনের কথাবার্তা আসলে অ্যাসাইনমেন্টের জন্য আমি অ্যাকসেপ্ট করবো না। হ্যাঁ বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার আগের অ্যাসাইনমেন্টটা ছিল স্যার 24 তারিখ, আর স্যার আমার পরীক্ষা শেষ হয়েছিল স্যার 23 তারিখ। তো আমি স্যার 23 তারিখ থেকে করে 24 তারিখ সময় ছিল রাত্রে 10টা পর্যন্ত, আমি 7টা বাজে সাবমিট করেছিলাম অন্যান্য অ্যাসাইনমেন্টের মতো। কিন্তু হয়তো নেট স্লো এর কারণে আমারটা ড্রাফট হিসেবে পড়ে রয়েছিল, এটা আমি চেক করি না, আপনি শনিবার চেক করে আপনাকে মেল করেছিলাম।
আর স্যার অন্যান্য ফাইলের ক্ষেত্রে স্যার অন্যান্য ফাইলের ক্ষেত্রে সিটি1 সিটি2 এবং হচ্ছে স্যার মিড আমার প্রতিটা ফাইলে স্যার নির্ধারিত সময়ের 5 থেকে 7 মিনিট আগে সাবমিট করা হয়ে আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ড্রাফটের সাথে নেট স্লোর কোনো সম্পর্ক নাই। ড্রাফট হচ্ছে তুমি অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর যদি সাবমিট বাটন প্রেস না করো বা ক্লিক না করো তাহলে তোমার ড্রাফট থাকবে, এটা তোমার ভুল। এখানে এই নেটের কোনো সমস্যা ড্রাফট স্যার আমি স্বীকার করতেছি স্যার, এটা আমার ভুল স্যার, এটা আমার চেক করা আগে প্রয়োজন ছিল স্যার। যদি যদি ড্রাফট আকারে থাকে তাহলে তুমি অ্যাসাইনমেন্টের নাম্বার পাবা, ড্রাফট আকারে থাকলে আমি পাবো। যদি সাবমিট আপলোড করে থাকো এবং ড্রাফট থাকে ড্রাফটটাকে পাওয়া যাবে। ড্রাফট লেখা স্যার নট সাবমিটেড লেখার কি পাশে ড্রাফট লেখা থাকলে সমস্যা নেই, সেটা আমি পাবো। সাবমিটেড হয় না কিন্তু ড্রাফট থাকলে সেটা আমি কনসিডার করব। কিন্তু এছাড়া যদি কেউ সাবমিট না করতে পারে তাহলে তারটা কনসিডার করবো না। যাটা ড্রাফট আছে কোনো কারণে ড্রাফট আমি কনসিডার করবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো, আর হ্যাঁ বলো, কোশ্চেন বলো। স্যার আমারও স্যার একটা এক্সাম এরকম ড্রাফট হয়ে আছে, তো স্যার আমি কালকে দেখলাম মার্কস চেক করতে গিয়ে দেখি স্যার ড্রাফট হয়ে আছে। ড্রাফটের সমস্যা নাই, ড্রাফট সমস্যা হবে না, ড্রাফট গুলো আমি কনসিডার করব। আর যেগুলো সাবমিট করার নাই, যেটা ড্রাফট হয়ে আছে ড্রাফট গুলো আমি কনসিডার করবো, সমস্যা নেই। সবগুলো সিটি পরীক্ষা এবং সবগুলো যেগুলো সাবমিট হয়নি কিন্তু ড্রাফট আকার আছে কোনো সমস্যা নেই, ওগুলো আমি কনসিডার করব। যদি ড্রাফট আমি পাই, আমি যদি ফাইলটা পাই ইএলএমএস থেকে তাহলেই হবে। আর এখানে দেখো এখন তো ড্রাফট হয়ে থাকলে কি স্যার আপনার কাছে যায় ফাইলটা? হ্যাঁ আমাকে শো করে, ড্রাফট আকারে শো করে, অ্যাসাইনমেন্ট আকারে শো করে না, তখন কোনো কাউন্ট হয় না আর কি। তখন বলে সাবমিটেড এই কয়জন, বাকিগুলো ড্রাফট হিসাবে নেয়। সমস্যা নেই, ড্রাফট আমি যদি ড্রাফটটাকে যদি পাই, আমি যদি কোনো ফাইল পাই তাহলে চলবে, ড্রাফটের সমস্যা থাকবে না। তাহলে ড্রাফটের মনে সমস্যা হয় না, যখন দেখছি ড্রাফট হয় ড্রাফটে কাজ করা যায়, মানে ডাউনলোড করে ওটা দেখা যায় খাতা, কিন্তু মানে সাবমিটেড হয় না, কিন্তু ড্রাফট হলে সেটা করা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে উল্টাপাল্টা জায়গায় দিলে আমি আসলে এগুলো কারো পক্ষে সম্ভব না। কারণ তুমি চিন্তা করে দেখো কতগুলো অ্যাসাইনমেন্ট, মানে 5টা পরীক্ষা, তারপরে 5টা হচ্ছে গিয়ে সিটি পরীক্ষা, একটা মিড একটা ফাইনাল, 2টা অ্যাসাইনমেন্ট, মোট পরীক্ষা কটা হলো? মোট অ্যাসাইনমেন্ট সবকিছু মিলে 7টা, না 5 2 7 9টা। তুমি একবার চিন্তা করে দেখো আমার স্টুডেন্ট হচ্ছে 230 জন, 230 জন যদি এরকম করে 9টা করে তার খাতা থাকে, প্রতি স্টুডেন্টের কত খাতা হয়? 2070টা স্ক্রিপ্ট আমাকে দেখতে হবে। এখন এর মাঝে যদি 2070টা আমাকে স্ক্রিপ্ট যদি চেক করতে হয়, এর মাঝে যদি কেউ মেল পাঠায় দেয়, কেউ যদি পরে দেয় আগে দেয়, এগুলা কাউন্ট করে প্রতিটা মার্কস ঠিক মতো দেওয়া কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এবং 2000টা পিডিএফ আমাকে ওপেন করতে হবে, সেগুলো দেখতে হবে, সেগুলো নাম্বার টেবুলেট করতে হবে, তার মানে বিশাল একটা অবস্থা আমার মাথার উপরে। এখন এর মাঝে যদি স্টুডেন্টরা উল্টাপাল্টা কাজ করে, ডিফারেন্ট জায়গায় যদি অ্যাসাইনমেন্ট দেয়, ডিফারেন্ট ভাবে দেয়, ঠিক মতো না দেয়, এবং সবাই যদি এক নিয়মে না থাকে, তাহলে তো আমার জন্য আসলে নাম্বার হারায় ফেলা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি একবার চিন্তা করে দেখো এই সেমিস্টার শেষে আমাকে সেমিস্টার শেষ করার সাথে সাথে আমি কি পরিমাণ তাহলে খাতা আমাকে দেখতে হচ্ছে, নর্মাল সময়ের চেয়ে অনেক বেশি দেখতে হচ্ছে। নর্মাল সময়ের চেয়ে তো এসিডি বেশি হচ্ছে। এটা আমার পার্সোনাল কথা, এটার সাথে তো তোমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি যদি নিয়মের মধ্যে না কাজ করি তা তো উল্টাপাল্টা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আর আমার কখনোই, আমি যখন নর্মাল সময়ে আমার মনে হয় না কখনোই এত বছরের নাম্বার মার্কিং এ যোগ করা ভুল হয়েছে কোনোদিন। 1বার 2বার হয়েছে, তাও মানে কখনোই মানে আল্লাহর মতো কখনোই ভুল হয়, নাম্বার আমার কখনোই যোগ করা ভুল হয় না। কিন্তু এই পিডিএফ এ হয় কি নাম্বার যোগ করা ভুল হয়ে যায়। কেন ভুল হয়? কারণ পিডিএফ গুলো প্রতিটা নাম্বার খাওয়া দেখার পর আবার ব্যাক করে দেখতে হয়, এটা তো হাতে না, মিস হওয়ার সম্ভাবনা থাকে, তা অনেক চেক করে দেখি, যেন খাওয়া দেখতে প্রচুর বেশি সময় লাগতেছে। আমি ইদানিং নিজেও ভুল পাইছি, একবার কাউন্ট করার পর আবার কাউন্ট করার পর দেখি কিছু ভুল আসছে নাম্বার। তার মানে কি নর্মাল সময়ের চেয়ে বেশি সময় লাগতেছে খাওয়া দেখতে, এবং বেশি ধরনের ঝামেলা হচ্ছে। এটা পরিস্থিতির কারণ, কিছু করার নাই, এটা আমাকে এভাবে করতেই হবে। কিন্তু আমাকে যখন স্টুডেন্টরা উল্টা পাল্টা জায়গায় অ্যাসাইনমেন্ট দিবে, তখন আসলে আমার পক্ষে সেগুলা একসাথে নিয়ে আসা, বা সিটি পরীক্ষা যে উল্টা পাল্টা হয় সবগুলো একসাথে করা খুব টাফ হয়ে যাবে। এই জন্য মিড পরীক্ষা ফাইনাল পরীক্ষা একটু বড় পরীক্ষা, যেমন এই ক্লাসে আমি 2জনকে হয়তো মিডিয়া অ্যালাউ করছি, এই ছাড়াও সাবমিট করতে অ্যালাউ করছি।
নর্মালি সিস্টেম ছাড়া সাবমিট করতে অ্যালাউ করছি যে তোমরা করো আপাতত, পরে দেখবো যে কি করা যায়। সেটাতে হয়তো বা করবো, কিন্তু এটা খুব ঝামেলা হয়ে যাবে আর কি। আচ্ছা যাই হোক, অ্যাসাইনমেন্ট তোমরা যেটা করবা, আমি অ্যাসাইনমেন্টটা হয়তো আপলোড করে দিব, তোমরা অ্যাসাইনমেন্টটা অল্প অল্প করতে থাকবা। আর অ্যাসাইনমেন্ট করার উদ্দেশ্য তো ম্যাথ প্র্যাকটিস করা, নর্মাল হচ্ছে একটু বেশি ম্যাথ হয়তো থাকতে পারে। এভাবে করে যাবো অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট সাবমিশনের সময় দিব, সাবমিশনের সময় অনেকদিন দিব। হয়তো বা অ্যাসাইনমেন্ট আরো কিছু যে এখানে অ্যাড হইতে পারে। তোমরা আগে থেকে প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করবা ম্যাথ গুলা। প্র্যাকটিস বলতে তোমার প্র্যাকটিস খাতা মনে করো, তোমার প্র্যাকটিস খাতা হিসেবে তুমি থাকলো, প্লাস অ্যাসাইনমেন্ট থাকলো। তুমি তো ম্যাথ অবশ্যই সলভ করবা। আমি কোন কোন ম্যাথ গুলো সলভ করবা সেই ম্যাথের নাম্বার গুলো দিয়ে দিব অ্যাসাইনমেন্ট আকারে। তোমরা আস্তে আস্তে সলভ করতে থাকবে এবং সাবমিটের ডেট সময় বাড়াই দিব, প্রায় 15-20 দিন সময় দিব। স্যার আপনি যে বলেছিলেন স্যার যারা মিডে সাবমিট করতে পারে নাই তাদেরকে একটা সুযোগ দিবেন ইএলএমএস এ সাবমিট করার সেম ফাইলটাই। হ্যাঁ হ্যাঁ সেম। আমি আগে আমি সব খাতা দেখা শুরু করি, ওই ফাইলটা যদি আমি পাই তাহলে তার সাথে আমি কন্ট্যাক্ট করব, অথবা তাকে বলবো যে ওই সময় আপলোড করে দাও। আর যদি দেখি না পারতেছি না ওটা, তাহলে সমস্যা হবে না। আমি যদি ফাইলটা পেয়ে যাই তাহলে হয়ে যাবে। মিডের জন্য আমি এই সুযোগটা দিচ্ছি আর কি, মিডের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে। আমি তারপরেও তাদেরকে সুযোগ দিয়ে ওই ফাইলটাই আমি আপলোড করতে বলবো। আর একটা বিষয়, যাদের খাতা খাতা মানে কমন পাওয়া যাবে, মানে একই খাতা পাওয়া যাবে, তারা সেখানে নাম্বার 0 করে পাবা। দুইটা স্টুডেন্টের যদি খাতা ম্যাচ করে মিলে যায়, এবং আমি এটা অবশ্যই ধরতে পারবো। মানে আমি এটা ধরতে পারবো কেন? কারণ হচ্ছে আমি আমার প্রতিটা স্টুডেন্টকে চিনি, কার সাথে কার ফ্রেন্ডশিপ সেটা আমি জানি, এবং কে কোন ব্যাচের এটা জানা খুব সহজ, এবং কোন ব্যাচের স্টুডেন্টদের মধ্যে এ ধরনের যোগাযোগ হওয়ার সম্ভাবনা বেশি সেটা আমি জানি। এই কারণে আমি বলতে পারবো খাতা দেখলে যে এর সাথে মিলছে। এবং প্রতিটা সেকশন স্টুডেন্ট নাম আমার মুখস্থ আছে। এ সেকশনের স্টুডেন্ট 3টা স্টুডেন্ট, 3টাই তারা ফ্রেন্ড, একসাথে একই আইডি, এবং তারা একই নাম্বার পাইছে, এবং তার 3জনের মধ্যে কে দেখাইছে সেটাও আমি ঠিক লোকের মানে বের করতে পারছি। তোমাদের ক্ষেত্রে পারবো এবং সবার ক্ষেত্রে পারবো আশা করি। আর এই জন্য তোমরা দেখবা না, এবং দেখাটা ঠিক না, এবং দেখলে দুজনের খাতে 0 দিয়ে দিব। এখানে যেহেতু আমাদের পরীক্ষার সিস্টেম সহজ এবং সবকিছু সহজ, তুলনামূলক অনেক কিছু ইজি, জন্য দেখা যাবে না। মিডের ক্ষেত্রে তাই হবে, যারা কপি করছো হুবহু কপি পাওয়া যাবে, তাদেরকে 0 দেওয়া হবে। স্যার মিডের খাতাটা কি কাটছিলেন? না, সব দেখা হয় নাই, সব একসাথে দেখা না হলে আবার আপলোড করতে পারবো না একসাথে। স্যার 1 নম্বর ম্যাথে যে ঝামেলাটা ছিল ওটা কি সহজ হয়েছে নাকি দু একজন? ঝামেলা তো সবার হবে, কিন্তু একটা জায়গায় গিয়ে হবে যদি হয়, কিন্তু কমনটা হবে না। মনে করো, মাইক্রোফোনটা বন্ধ করো। হ্যাঁ, ঝামেলা যাদের হবে এই তাদের তো একই জায়গায় হবে না। একটা স্টুডেন্ট তো একই ফরম্যাটে লিখবে না, কেউ যদি হুবহু কপি করে সে একই ফরম্যাটে লিখবে। তুমি যদি চিন্তা করে দেখো, নর্মালি যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা শেষ করে আপলোড করে, তারটা দেখে যদি অনেকজন লেখে, তাহলে তাকে কিন্তু হুবহু লিখতে হবে, কারণ সেখানে সে ব্রেন ইউজ করার কোনো সময় পাবে না। কারণ সময়ের কারণে সে হুবহু কপি করবে, আর হুবহু কপি যখন করবে তখন একদম হুবহু পাওয়া যাবে। যেমন দেখো, আমি এই লাইনটা যে লিখলাম 0, তুমি যদি কপি করো তুমি ঠিক এভাবেই লিখবা, কিন্তু তুমি যদি কপি না করো তাহলে তুমি এই লাইনটাকে এইভাবে না লিখে 0কে আগে লিখতে পারো, অথবা এই লাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে 4x + 2y = 4 হিসেবে লিখতে পারো। একটু মানে একটু ডিফারেন্ট পাওয়া যাবে, কিন্তু কপি যদি হয় তাহলে হুবহু ধরা পড়ে, এবং কপি বোঝা যায় যে এটা কপি করছে। তো 1 নম্বর যদি স্যার মিলাইতে না পারে তাকে পুরো 0 দিয়ে দিবেন? কপি যত কপি নাম্বার না আসবে স্যার সব কপি ছাড়া এরকম আর কি নরমালি যদি কইরা না, মিলাইতে না পারে। কপি দিয়ে দিব না, ফুল মার্কস দিব। যারা ম্যাথ ম্যাথ যতটুকু পর্যন্ত হওয়া উচিত ওইটুকু হইলে ফুল মার্কস দিব, 0 দিব কেন? আর যারা কপি করবে তাদেরকে অবশ্যই 0 দিব। যারা একজন একটা কপি করছে তাদেরকে মানে একদম 100% 0 দিয়ে দিব দুজনে। স্যার ওই ম্যাথটা কি মিলে 1 নাম্বারের যে হ্যাঁ, ম্যাথ তো অবশ্যই মিলে। এখন ম্যাথ অবশ্যই মিলে বলতে কি, তুমি যেটা মিলে চাচ্ছ সেটা মিলে না। তুমি চাচ্ছ এটাকে কনিক বানাইতে, কিন্তু এটা কমপ্লেক্স কনিক,
তো তোমার কনিক হচ্ছে না, সমস্যা কি? এটাই আনসার, এটা মিলে গেল। তোমাকে বলেছে আইডেন্টিফাই করতে কনিক, তুমি আইডেন্টিফাই করতে পারো নাই। সবসময় যে আইডেন্টিফাই করতে পারবা তার কোনো নিশ্চয়তা কি আছে? একটা জিনিসকে বলা হলো সার্কেল কিনা, কিন্তু সে সার্কেল না, কিন্তু তুমি চাকে সার্কেল বানিয়ে যাচ্ছ। ব্যাপারটা আসলে এরকম। যে এটা এরকম হয়েছে। এটা আসলে কনিক না, এটা কনিক কিন্তু কমপ্লেক্স প্লেনে চলে গেছে কনিকটা। এটা কোনো ভুল না। এটা হচ্ছে গিয়ে এই কোশ্চেনের মধ্যে আমরা সাধারণত এক্সপেক্ট করি যে কোশ্চেনটা কিরকম হবে, আমি যেরকম পড়ে আসছি ওরকমই হবে। ওটা ওরকমই ক্যালকুলেশন করতে গিয়ে তুমি বুঝবা যে সেটা কনিক না। এটা ইন্টেনশনালি করা হয় না। ওখানে যদি -7 দিতাম তাহলে মোটামুটি ম্যাথটা কোনিক ইলিপস হয়ে যেত। -7 না দেওয়ার কারণে এটা ইয়ে আসছে, কিন্তু কোশ্চেন ভুল না। কেউ যদি ইকুয়েশন পর্যন্ত রেখে দেয়, মানে সবগুলা সলভ করে, মানে সূত্রগুলা দিয়ে সলভ করে লাস্টে যে ইকুয়েশনটা আসে ওটা পর্যন্ত রেখে দেয়, তারপর যদি আর না মিলায়, মানে আমি না আমি লিখে খাতা দেখলে বুঝতে পারবো যে সে আসলে কতটুকু কি করছে এবং সে জানে কিনা। যখন ওটুকু বুঝতে পারবো তখন তাকে আমি ম্যাক্সিমাম নাম্বার দিব। কেউ যদি নিজে করে ম্যাথ, আমি খাতা দেখে বুঝতে পারবো, আর সে কতটুকু জানে সেটা বের হয়ে যাবে, এবং আমি সেখান থেকে তাকে এভালুয়েট করব, এবং সে তাকে যতটুকু নাম্বার কাটা হয় তার চেয়ে বেশি নাম্বার দিব। আচ্ছা দেখো, যা পড়াচ্ছিলাম এক্সাম্পল 6, ভলিউম বের করতে বলা হয়েছে। ভলিউম এক্সাম্পল 6 না এক্সাম্পল 5 পড়াচ্ছিলাম। ডাবল ইন্টিগ্রেশন ইউজ করে আমাদের এখন লিমিট দরকার। আচ্ছা, যদি এক্স ওয়াই তলে এটা পাওয়া যায় তাহলে এক্স ওয়াই তলে এখানে কত হচ্ছে দেখো তো, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 2। তার মানে হচ্ছে আমাদের এখন এক্স ওয়াই তল দরকার বা প্লেন দরকার। এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান হচ্ছে 2, আর ওয়াই এর মান 0, এক্স এর মান হচ্ছে 1। তারপর এটা হচ্ছে স্ট্রেট লাইন। যে আমাকে একটু বলো তো এখানে তাহলে এই এক্স এর লিমিট আর ওয়াই এর লিমিট কি হতে পারে এই এক্স ওয়াই তলে? স্যার দুইটা পয়েন্টের মধ্যে এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আর ওয়াই এর লিমিট হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। আচ্ছা, 100% ভুল আনসার। দেখো, তুমি যেটা বলছো সেটাকে যদি আমরা দেখি 100% না 50% ভুল আনসার। এক্স এর মান 0, এক্স এর মান 0 হচ্ছে এই স্ট্রেট লাইন, এই লাইনটা, যে এই লাইনটা। আর এক্স এর মান 1 হচ্ছে এই লাইনটা। 0 থেকে 1 এর মধ্যে x এর ভ্যালু। আর তুমি বলছো 0 থেকে 2 ওয়াই এর মান, ওয়াই এর মান 0 হচ্ছে এই যে এই লাইনটা, আর ওয়াই এর মান 2 হচ্ছে এই লাইন। তাহলে তোমার তোমার বলা লিমিটের মধ্যে কতটুকু পাচ্ছি পোর্শন দেখতে? পুরো এটা একটা আয়তক্ষেত্র। রেক্টেঙ্গুলার। কিন্তু ব্যাপারটা যদি এভাবে না হয়, আমি যদি বলি যে এক্স এর লিমিট হচ্ছে 0, এই লাইনটা, এবং ডান পাশে হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে ওয়াই এর মান 0, এবং আপার আপার যে লিমিটটা যেটা ঠিক না, এটা ভেরিয়েবল ফাংশন হবে। তো আপারে ওয়াই দরকার, ওয়াই সমান সমান কি হবে তাহলে? 2 মাইনাস 2x 2x। তাহলে এখন বলো তো এখানে লিমিট, ওয়াই এর লিমিট কত হবে? তার লোয়ার লিমিট 0 আর আপার লিমিট 2 - 2x। লোয়ার লিমিট 0, আপার লিমিট 2 মাইনাস 2x। এখানে এটা হচ্ছে ওয়াই লিমিট। কোন ফাংশনকে ইন্ডিকেট করতেছি? জেড 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 সমান সমান 4 মাইনাস 4x মাইনাস 2y, 4 মাইনাস 4x মাইনাস 2y। ওয়াই লিমিট বের করলাম, তারপর হচ্ছে এক্স, এক্স এর লিমিট ডিএক্স। এক্স এর লিমিট কত? 0 থেকে 1। আমরা যদি এই ইন্টিগ্রেশনটা সলভ করি তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, কেউ কি বলতে পারবা যদি এখানে আমরা ওয়াই লিমিট আগে নেই, মানে কনস্ট্যান্ট নেই, তাহলে
তো ওয়াই লিমিট 0 থেকে 2, ওয়াই লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2, এক্স এর বাম পাশে হচ্ছে 0, ডান পাশে কি বলো এক্স এর? এই স্ট্রেট লাইন। তো এখান থেকে ডান পাশে এক্স খুঁজে বের করো। এক্স খুঁজে বের করলে কি হবে? হাফ, স্যার 2 মাইনাস ওয়াই বাই 2। এখানে এক্স চাচ্ছি তো 2 মাইনাস ওয়াই বাই 2। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আসলে আমি পরের ম্যাথে দেখাই। সবাই এক্সাম্পল 6 রিডিং করো। আচ্ছা দেখো, এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার। সিলিন্ডার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4। আচ্ছা দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 কি এটা সার্কেল ইকুয়েশন না? ইয়েস স্যার। দেখো তাহলে এই ইকুয়েশন 3 ডাইমেনশনালে হয়, 2 ডাইমেনশনাল যদি আঁকো তাহলে একটা সার্কেলের ইকুয়েশন আঁকবা। 2 ডাইমেনশনাল দেখতে হচ্ছে এরকম, এক্স এটা হচ্ছে ওয়াই। টু রেডিয়াসের 2 রেডিয়াস, এটা হচ্ছে 2 রেডিয়াসের একটা সার্কেল। এখন যদি বলে এখানে 3 ডাইমেনশনাল জেটও আছে, কিন্তু জেটের মানটা জানি না। তা জেটের মান যদি 1 হয়, +1 হয়, তাহলে এই সার্কেলটা জেড এক্সিসে এরকম বড় হবে। যদি জেড এর মান আরো বড় হয় তাহলে এটা আরেকটু বড় হয়ে যাবে। যদি জেড এর মান নেগেটিভ হয় তাহলে এটা আরেকটু এদিকে চলে আসবে। তার মানে জেড এর মান যে জানি না, তার মানে এটা কি হয়ে যাবে? একটা সিলিন্ডার হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার সার্কেল ইকুয়েশন, 3 ডাইমেনশনাল একটা সিলিন্ডার ইকুয়েশন। তার মানে এই একটা সিলিন্ডার, একটা সার্কেলের সার্কুলার পোর্শন, এটা হচ্ছে আরেকটা সার্কুলার। তার মানে যদি বলা হয় এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা এটা হচ্ছে তার রেডিয়াস। মনে করো এটা হচ্ছে একটা এক্সিস, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা এক্স এক্সিস,
এটা ওয়াই এক্সিস, ফর এক্সাম্পল এটা জেড এক্সিস দিলাম। আচ্ছা এখন আমাকে একটু বলো তো, এই সিলিন্ডারের এই যে তলটা পাচ্ছি, এই তলটা একটা সার্কেল না? এই সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার, মানে 2 রেডিয়াসের সার্কেল। এই সার্কেলটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, এক্স ওয়াই তলে দেখতে এরকম। তাহলে তার উপরে সিলিন্ডারের হাইট, এটা হাইট বাড়তেও পারে কমতেও পারে, মানে যে কোনো হইতে পারে, এটা নিচেও আসতে পারে, যেহেতু জেড এর মান জানি না, যেহেতু জেড এর মান জানি না, এটা হচ্ছে নেগেটিভ জেড এক্সিস। তার মানে সার্কেল ইকুয়েশনকে আমরা যদি সার্কেলকে যদি এক্সটেন্ড করি জেড এক্সিসে, তাহলে কি পাবো? সিলিন্ডার পাবো। এখন কোশ্চেন আসছে, যে কোশ্চেন আছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড বাউন্ডেড বাই দ্য সিলিন্ডার। এই সিলিন্ডার এবং প্লেন, এই একটা প্লেন আর এই একটা জেড ইকুয়াল টু 0। আচ্ছা জেড ইকুয়াল টু 0 হলে কোন তল হবে বলো তো? স্যার জেড এক্স ওয়াই ইকুয়াল তল টু হবে। এক্স ওয়াই প্লেন। আর এর উপর যদি বলা হয় জেড ইকুয়াল টু 1, তাহলে জেড ইকুয়াল টু 1 এটা স্ট্রেট লাইন না? জি স্যার, উপরের দিকে একটা লাইন। উপরের দিকে একটা লাইন। এখন যদি আমি বলি যে জেড ইকুয়াল টু 1, ঠিক আছে, কিন্তু তাহলে এখানে লিমিট বের করো। তিন, যদি বলা হয় এই অংশটুকুর ভলিউম বের করো, তাহলে একটা কোশ্চেন, এই অংশে ভলিউম বের করতে বলা হয়নি, বলা হয়েছে জেড ইকুয়াল টু 1ও না। এখানে উপরে যে ফাংশনটা সেটা হচ্ছে একটা প্লেন। প্লেনটা দেখতে কেমন? এই দেখো, প্লেনটা হচ্ছে জেড 4 - y। তাহলে এখানে ওই উপরের যে এই প্লেনটা হচ্ছে তার এক্স ওয়াই তল, এক্স ওয়াই যে তল, এই তলের উপরে এই প্লেনটা পাওয়া যাচ্ছে। তো এক্স ওয়াই তলে তোমার তার লিমিট কার পাওয়া যাবে? এক্স ওয়াই এর। আর ভলিউমের ফর্মুলা কি ছিল? একটা এক্স ওয়াই তল, তার উপর থাকবে একটা জেড হাইট। তার মানে ভলিউমের ফর্মুলা যদি আমরা লিখি, তাহলে ভলিউমের ফর্মুলাটা হচ্ছে দেখতে এরকম। এটা হচ্ছে জেড এর মান দিয়ে। তো এখন দরকার কিসের লিমিট? এক্স এর লিমিট আর ওয়াই এর লিমিট। তা ওয়াই এর লিমিট যদি বের করতে চাই, এটা সার্কেল, সার্কেলের ওয়াই লিমিট, আপার পোর্শনের লিমিট হচ্ছে এটা ওয়াই ইকুয়াল টু রুট ওভার 4 - x²। লোয়ার পোর্শনের লিমিট হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট ওভার 4 - x²। আর এক্স এর লেফট সাইডে হচ্ছে -2, রাইট সাইডে হচ্ছে +2। তাহলে এই সম্পূর্ণ অংশ বাউন্ড হচ্ছে, এটা হচ্ছে লিমিট। আমরা যদি এর মাঝে ইন্টিগ্রেশন সলভ করি, তাহলে আমরা মোটামুটি এই আনসারটা পেয়ে যাব। আর এই ইন্টিগ্রেশনটা কিন্তু একটু বড়, এখানে ইন্টিগ্রেশনটা স্কিপ করা হয়েছে। তোমরা একটু এই ইন্টিগ্রেশনটা ডিটেল করবা, নিজেরা বাসায় এই ইন্টিগ্রেশনটা একটু ডিটেল করবা। দেখো তো এই কোশ্চেনটা বুঝতে পারো কিনা। স্যার এটা তো এক্স এর লিমিট দিয়ে করতে পারতাম, তাই না? হ্যাঁ, এক্স এর মধ্যে করা যেতে পারতো। সার্কেলে এই পোর্শনটা একটা লিমিট, এই পোর্শনটা আরেকটা লিমিট। ওয়াই এর মান -2 থেকে +2, লিমিট একই থাকতো, এখানে শুধু ওয়াই আসতো, আর এখানে এক্স। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে না পরে আমি দেখি। স্যার ইন্টিগ্রেশনটা কি কস সাইন দিয়ে সলভ করতে হবে? একটা রুল ছিল। হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশনটা ওই ওই রুলসটা অ্যাপ্লাই করতে হবে।
ওই যে ধরে নিতে না x সমান সমান 2 cos থিটা বা 2 sin থিটা ধরে করতে না 7.4 এ, Yes, sir. ওখান থেকে দেখতে হবে। আচ্ছা সবাই একটু এক্সাম্পল 8 একটু রিডিং করো। দেখো ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন, মানে একটা রিজনের এরিয়া বের করতে বলা হয়েছে। বাউন্ডেড বাই দ্য ইকুয়েশন y equal to half x square y equal to 2x। তাহলে আমাদের এরিয়ার ফর্মুলা কি ছিল ডাবল ইন্টিগ্রেশনের? এরিয়া Z ডাবল এর মান ইন্টিগ্রাল আর এখানে 1 থাকবে dA। তাহলে এখানে আমার দরকার হচ্ছে ইন্টিগ্রেশন করার সময় 1 কে আমরা ইন্টিগ্রেশন করব, 1 না লিখলেও চলে, এখানে x dy, তাহলে x এর লিমিট এবং y এর লিমিট। আচ্ছা এখন যদি আমরা এই দুইটা ইকুয়েশনকে লিখি এভাবে ড্র করি, y equal to x স্কয়ার হচ্ছে একটা ফাংশন, হাফ এক্স স্কয়ার যে গ্রাফটা আঁকি তাহলে গ্রাফ দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে y equal to হাফ এক্স স্কয়ারের গ্রাফ। আর যদি y equal to 2x আমরা কোন একটা আঁকি তাহলে 2x টা দেখতে হচ্ছে এরকম স্ট্রেট লাইন, সুন্দর হয় না? এটা হচ্ছে y equal to 2x, আর এটা হচ্ছে y equal to হাফ এক্স স্কোয়ার। এখন আমাকে বলো তো এই 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 পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট দুইটা 2x equals to half x square. হ্যাঁ, এই পয়েন্ট যদি আমরা y এর মানকে সমান ধরি তাহলে কত পাবো? y এর মানকে যদি আমরা 2x, 0 আর 4 হবে স্যার। হ্যাঁ 2x ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার কে যদি আমরা কনসিডার করি, সলভ করি, তাহলে এই মানটা পাবো 0 0, আর এখানে যদি মান বসে এটা পাবো হচ্ছে 4 বসলে y এর মান কত হবে বলো তো? y এর মান 8, 4,8। তাহলে এখন যদি x এর লিমিট কনস্ট্যান্ট নাও, তাহলে x এর লেফট সাইডের লিমিট কত? 0, রাইট সাইডের লিমিট কত? 4। তো বলতো y এর আপার লিমিট কত? 2x। লোয়ার লিমিট হচ্ছে দেওয়া আছে কোশ্চেনে, y এর আপার লিমিট 2x, লোয়ার লিমিট হাফ এক্স স্কয়ার। তাহলে আমরা যদি এই ম্যাথটা সলভ করতে চাই তাহলে যদি y কে আগে রাখি, y এর আপার লিমিট হচ্ছে 2x মানে এই স্ট্রেট লাইন, আর y এর লোয়ার লিমিট হচ্ছে হাফ এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার ডিভাইড বাই 2, আর x এর লিমিট dx, x এর লিমিট হচ্ছে 0 থেকে 4, x হচ্ছে 0 থেকে 4 1। আর কেউ যদি এই কাজটা এইভাবে না করে, এইভাবে করে, তাহলে কি হবে? x এর লিমিট দরকার, তাহলে বলো তো x এর লোয়ার লিমিট কত হবে? তো y এর লিমিট কনস্ট্যান্ট নিব, তো y এর আপার লিমিট হচ্ছে 8, লোয়ার লিমিট হচ্ছে 0,
তো ওয়াই এর লিমিট হচ্ছে 0 থেকে 8। তো এক্স এর লেফট সাইড হচ্ছে এই ফাংশনটা। এখান থেকে এক্স এর মান বের করে নাও। এক্স সমান সমান কি হবে, y/2। এক্স এর জায়গায় বসাবো y/2। আর ডান পাশে যে ফাংশনটা আছে সেখান থেকে আমরা যদি সলভ করি তাহলে এক্স কে সলভ করি 2y = x², x সমান সমান √2y, √2y। ওয়ান ফাংশনকে আমরা ইন্টিগ্রেশন করব। তুমি যে কোনো একটা প্রসেস সলভ করতে পারো। বইতে দুইটা প্রশ্ন দেখানো, দুই টাইপে বলা হয়েছে। টাইপ দরকার নেই তোমার, তুমি দেখলেই হবে যে দুই পোর্শনের জায়গাতে একসাথে ওই পোর্শনটা কভার করে। দেখো তো কারো কোনো কোশ্চেন আসছে কিনা এই ম্যাথে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি কনসেপ্ট পড়ানো শেষ। আমরা একটু পরের চ্যাপ্টার দেখি। পরের চ্যাপ্টারটা হচ্ছে 14.5। হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল। মানে আমরা এখন এক্স ওয়াই জেড তিনটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কনসিডার করতেছি। তার মানে কোন একটা ফাংশন যদি পাই আমরা, সেই ফাংশনটা যদি ডাব্লিউ হয়, যে ফাংশনটা এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করে, মনে করো এটা ফাংশন ডাব্লিউ, এই ফাংশনটা এক্স ওয়াই এবং জেড এর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স ওয়াই জেড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তখন তুমি একটা সলিড, তার তিন পোর্শন থাকবে, তিনটা লিমিট থাকবে, এক্স এর দিকে লিমিট, ওয়াই এর দিকে লিমিট, জেড এর দিকে লিমিট। সেটা সলিডটাকে সাধারণত জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবং এই ফাংশনটা যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্স ওয়াই জেড, দেখো এখানে ডিভি হচ্ছে ছোট একটা পোর্শন। ডিভি কে মনে করো একটা সলিড 3 ডাইমেনশনাল। এই 3 ডাইমেনশনাল এই সলিডের আমি যদি একটা পোর্শনকে এখানে চিন্তা করি, তো তিনটা অংশ ডিএক্স, ডিওয়াই, ডিজেড, তাহলে এই ছোট একটা ভলিউম তৈরি হবে, সেটা হচ্ছে ডিভি। তার ডিএক্স, ডিওয়াই, ডিজেড, তার মানে এক্স এর দিকে আমি যদি ইন্টিগ্রেশন করি, এক্স এর দিকে দুটো লিমিট থাকবে, ওয়াই এর দিকে দুটো লিমিট থাকবে, জেড এর দিকে দুটো। আর সাধারণত এই ধরনের ভলিউমের মাধ্যমে আমরা কোনো একটা সলিডের সাধারণত তার তার ম্যাস বের করতে পারি। যদি রো ইকুয়াল টু এম বাই ভি হয়, তাহলে রো হচ্ছে ডেনসিটি ফাংশন,
রোকে যদি আমি এফ এক্স ওয়াই জেড দেই, এফ এক্স ওয়াই জেড হিসেবে কনসিডার করি, যে কোনো একটা পয়েন্টে তার ডেন্সিটি, আর এম হচ্ছে ম্যাস, আর ভি হচ্ছে ভলিউম। আর এটা যদি ডিফারেন্সিয়াল ম্যাস হয় এবং ডিফারেন্সিয়াল ভলিউম হয়, তা ডিফারেন্সিয়াল ম্যাস হবে ডেন্সিটি ফাংশনের সাথে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এটা তোমাদের নাই, দরকার নেই অবশ্য, না পড়লে চলবে এটা, না বল। তার মানে এটা দিয়ে সাধারণত কোনো একটা সলিডের ম্যাস বের করা যায়, এবং যদি ফাংশনটা 1 হয় তাহলে ভলিউম বের করা যায়। ভলিউম বের করতে হলে এক্স এর দিকে ইন্টিগ্রেশন করতে হবে, ওয়াই দিয়ে করতে হবে, জেড দিয়ে করতে হবে। দেখো আগে আমরা কিছু সিম্পল ইন্টিগ্রেশন দেখি। নর্মালি এখানে বলা হয়েছে এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট এবং জেড এর লিমিট দেওয়া আছে। তো তুমি এখানে পছন্দ মতো জেড এর লিমিট, ওয়াই এর লিমিট এবং এক্স এর লিমিট বসাও। তাহলে জেড এর মান যখন সলভ করবা তখন ওয়াই আর এক্স কনস্ট্যান্ট থাকবে, তারপর সেই মানটা তুমি বের করতেছো। সিমিলারলি যখন ওয়াই সাথে করবা তখন বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে, যখন এক্স সাথে সলভ করবা তখন বাকিগুলো কনস্ট্যান্ট থাকবে। মানে আমরা তিন দিকে ইন্টিগ্রেশন করতেছি, এক্স এর দিকে ভ্যালুগুলোকে একসাথে নিয়ে আসতেছি, ওয়াই এর দিকে ভ্যালুগুলোকে একসাথে নিয়ে আসতেছি, এবং জেড এর দিকে ভ্যালুগুলোকে একসাথে নিয়ে আসতেছি। তার মানে কি, এটা সলিড বডির চারদিকে বা তিন দিকে আমরা ইন্টিগ্রেট করতেছি, তিনটা ভেরিয়েবলের দিকে। আর এই রিলেটেড কিছু ম্যাথ আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো এই ম্যাথগুলার। এক্সাম্পল 2, তারপরে এক্সাম্পল 3 এগুলো কি মিন করে, এবং এক্সাম্পল 4 সব দেখাবো না, তবে কিছু ম্যাথ দেখাবো। আরো কয়েকটা ম্যাথ এবং 10.6 এর সাথে আমরা শুরু করব নেক্সট ক্লাস। আমরা এর সাথে নেক্সট ক্লাসে 10.6 শুরু করব এবং 10.5 এর কিছু অংশ দেখাবো। একই টাইপের লজিকের ম্যাথ, আমরা খুব বেশি প্রবলেমের দিকে যাব না, কারণ আমরা কিছু সিলেক্টিভ প্রবলেম দেখবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। এবং আমি অ্যাসাইনমেন্ট একটা কিছু দিয়ে দেবো, তোমরা অ্যাসাইনমেন্ট করবা, সেখান থেকে যদি কোনো প্রবলেম ফেস করো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। আর অ্যাসাইনমেন্টের সব প্রবলেম সলভ করতে তবে সময় লাগবে। আমাদের পরীক্ষায় হয়তো বা যেগুলো আমি বেশি করাচ্ছি বা ক্লাসে বলতেছি, আলোচনা করতেছি, সেগুলাই থাকবে বেশি, বেসিক্যালি সেই কনসেপ্টের ম্যাথই থাকবে। আর ডিফারেন্ট কনসেপ্টের ম্যাথের জন্য আমরা সময় নিব আর কি, অ্যাসাইনমেন্ট সলভ করার জন্য। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি তোমাদের ক্লাস শেষ করে দিব আজকে।